ভারতে বসে হাসিনা রাজনীতি করলে বাড়বে ঢাকা দিল্লি টানাপোড়েন। আওয়ামী লীগের নাশকতার মুরদ দেখছে না সরকার। এক দফার ঐতিহাসিক ৩৪ জুলাই আওয়ামী লীগের পুনর্বাসনে দিল্লির সাথে সমঝোতা হলে প্রতিহতের ডাক এনসিপির। হামের চিকিৎসায় ৪% পরিবারের সম্পদ বিক্রি, ঋণগ্রস্ত ৮৯% পরিবার, রেড ক্রিসেন্ট সোসাইটির জরিপ। প্রশাসনের দুর্নীতির দায়ে বিভাগীয় সাজাপ্রাপ্তদের পদোন্নতি, সিলেকশন বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন, বিশৃঙ্খলার শঙ্কা। দুই সপ্তাহেও কাটেনি গ্যাসের সংকট, বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন, লাকড়ির চুলায় চলছে রান্নাবান্না। গ্যাস নাই, লাকড়িতে রান্না করি, লাকড়ি কেজি 40 টাকা 50 টাকা, কিন্তু পাইতাছি না। সরকার তো বলতেছে গ্যাসের কোনো সংকট নাই, কিন্তু আমরা তো কোনো গ্যাস পাইতাছি না পাম্পে। সামরিক হামলার হুমকির পরদিন শান্তি আলোচনার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ বৈঠক হতে পারে সোমবার। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি মনসুর আল মতিন। ৫ আগস্ট ঘিরে আলোচনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড। ভারতে বসে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মতে বিদেশে বসে উকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার মুরদ নেই। আর বিএনপি মহাসচিব বললেন, সতর্ক থাকতে হবে, গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতের রূপ না নেয়। সম্প্রতি ভারতের লোকসভায় এক প্রতিবেদনে উঠে আসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনীতির ইস্যু। দেশটির সরকার জানায়, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও যা একইভাবে প্রযোজ্য। এরপর থেকে নানা মহলে আলোচনায় ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি। এনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এমনটি হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নাশকতা করার সক্ষমতা নেই। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনায় বিএনপি মহাসচিব সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতের রূপ না নেয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। মির্জা ফখরুলের অভিযোগ, গণভোটের 4 প্রশ্নের একটি চাপিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডারদের ছিল, তাদের সে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঐতিহাসিক ৩৪ জুলাই ২৪-এর এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার অগ্নিকণ্ঠে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। হাসিনা সরকার পতনে আসে এক দফার ডাক। সেই উত্তাল দিনের কথা জানবো মুহাজির হকের রিপোর্টে। ছবি তুলেছেন রিপু আহমদ। মাস জুড়ে চলা বর্বরতা ২৪শে জুলাইকে পরিণত করে এক শ্রাবণ বিদ্রোহে। ৩ আগস্ট ২০২৪ সেই বিদ্রোহের সব ক্ষোভ যেন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
বৈষম্যের সব শিকল ভেঙে সবাই সেদিন এক, ঐক্যবদ্ধ। এদিন কে শিক্ষার্থী, কে শিক্ষক কিংবা কে অভিভাবক তা চেনা দেয়। এত মানুষ মরল কেন, তার প্রতিবাদে অংশ নিতে কোনো পিছুটান ছিল না কারো। ভয়ের দেয়াল ভেঙে ফেলে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে সেদিন উচ্চারিত হয় এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। ৩ আগস্টের সেই ইতিহাসের অংশ হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় নানা চাপ থাকলেও শিশু রিয়া গোপের মৃত্যু তাকে তাড়িত করে জনতার কাতারে সামিল হতে। আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, সেই বন্দুকের গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, যেখানে আমাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। যেই দিন আসলে রিয়া গোপের গুলি লাগে, এবং রিয়া গোপ কিন্তু 6-7 দিন বেঁচে ছিলেন। সো বাচ্চাটা যখন মারা গেছে, আমার তখন মনে হচ্ছে যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে থাকতে পারতো। এমন ঐকতানে যখন গর্জে উঠেছিল বাংলাদেশ, পতনের দ্বার প্রান্তে এসে প্রতিবাদী কণ্ঠগুলো চেপে ধরতে চেয়েছিল স্বৈর শাসক। পুলিশ গ্রেপ্তার করে তরুণ র্যাপ শিল্পী হান্নানকে, যার প্রতিবাদে 24-এর 3 আগস্ট ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়াজ তোলে শিল্পী সমাজ। একাত্মতা জানায় এক দফায়। অগ্নিঝরা সেই দিনে শিল্পীদের যারা সংগঠিত করেছিলেন, গীতিকার, কবি ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলি তাদেরই একজন। 5 তারিখে যেরকম ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা আমরা 3 তারিখে আমরা তখন ভাবছিলাম যে আচ্ছা, এটা একটা চরম পর্যায়ে গেছে, হয়তো আমাদেরকে আরও রক্তের ভিতর দিয়ে যেতে হবে, আরও নির্যাতনের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু সেদিন যেটা হয়েছে যে আমরা আসলে প্রকাশিত হয়ে গেছি, মানে আমরা নেমে পড়েছি, মানে এরপর আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। নাহিদ ইসলামের এক দফার ঘোষণায় ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ। আর ওই দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে আসিফ মাহমুদের কণ্ঠে। আমাদের পরিকল্পনা ছিল বা ধারণা ছিল যে আন্দোলনটা আর একটু লেংদি চলবে এবং আমাদের অসহযোগের দিকে যেতে হবে সরকারের সাথে। লাখ লাখ মানুষ তারা এক আঙুল উঁচিয়ে এক দফার ইশারা করছিলেন। তো এটা একদম টাইমিং হয়েছে। আন্দোলনের শুরুর দিকে এক দফা ঘোষণা করলে এটা খুব ইম্যাচিওর হয়ে যেত, বা আরও দেরি করলে খুব দেরি হয়ে যেত। 34 জুলাইয়ের সেই বিদ্রোহী দুপুরেই ঘনিয়ে আসে একটি শাসন আমলের অবসান। স্বৈরতন্ত্রের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। যে জুলাই রাজনৈতিক দলগুলোকে কাছে এনেছিল, তাকে ঘিরেই তৈরি হচ্ছে নানা বিভাজন। ভুল বোঝাবুঝি দূর না হলে সামনের দিনে বাড়বে অস্থিরতা, এমন অভিমত বিশ্লেষকদের। তাদের মতে রাজনৈতিক ঐক্য না থাকলে সম্ভব নয় স্থিতিশীল বাংলাদেশ। নাফিউল ইসলাম লিংকনের রিপোর্ট। জুলাই শুধু একটি মাস নয়, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। 24-এর উত্তাল সেই দিনগুলোতে এক কাতারে এসেছিল বিভিন্ন রাজনৈতিক দল। লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। মতের ভিন্নতা থাকলেও ছিল ঐক্যের শক্তি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক বাস্তবতা। নির্বাচন পরবর্তী সময়ে সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। এক দল আরেক দলের বিরুদ্ধে তুলছে অভিযোগ, পাল্টা অভিযোগও আছে সমান তালে। কে কতটা ভূমিকা রেখেছিল জুলাই অভ্যুত্থানে, কে জুলাইয়ের চেতনাকে ধারণ করছে, এসব প্রশ্নেই এখন সরব রাজনৈতিক অঙ্গন। যে জুলাই একসময় দলগুলোকে কাছে এনেছিল, সেই জুলাই ঘিরে এখন বাড়ছে বিভাজন। রাজনৈতিক বক্তব্যে বাড়ছে উত্তাপ, কমছে পারস্পরিক আস্থা। সম্প্রতি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে আরও। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সহিংসতা কিংবা অগণতান্ত্রিক আচরণ কখনোই সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক নয়। সকল পক্ষের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং বুঝতে পারবে যে যে কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণ এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়, এটা
মানে এটাতে কোনো সুফল পাওয়া যায় না। তো সেই জন্য অতীতে এগুলো করে যারা এগুলো করতো তারা কিন্তু তার শিক্ষা পেয়েছে, উচিত শিক্ষা পেয়েছে। সংঘাত কিংবা সহিংসতা কোনো সমাধান নয়, রাজনৈতিক দলগুলোর উচিত সংযম ও সহনশীলতার পরিচয় দেয়া। পুরনো ধাঁচের রাজনীতির নতুন মাত্রা পেয়েছে আর কি। একটা বড় দল যদি একটা এই ধরনের প্রচেষ্টাকে ওন না করে তাহলে সেটা তো বাস্তবে রূপ নেবে না। ওই ঐক্যটা ফিরে আনতে হবে সবার, যে ঐক্যটা দিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। আপনি ভিতরে ভিতরে আপনি যত অনৈক্যের মধ্যে পড়বেন তখন তৃতীয় পক্ষ এই সুযোগ দিবে। আমি তৃতীয় পক্ষ বলতে চাচ্ছি আওয়ামী লীগ। বিশ্লেষকদের মতে ভিন্ন মতকে শত্রু নয়, গণতান্ত্রিক সহযাত্রী হিসেবে দেখতে হবে, কারণ ঐক্য গড়তে সময় লাগে কিন্তু বিভক্তি তৈরি হয় মুহূর্তেই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। 5 আগস্ট পল্টন সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর জনসভায় তিনি একথা জানান। বলেন, 6 মাসেও নাগরিক সমস্যার সমাধানে দক্ষতার কোনো পরিচয় দিতে পারেনি সরকার। গণভোট নিয়ে রাজনৈতিক সংকট সংসদে সমাধান না হলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি সরকার। এখনো সময় আছে, মেনে নিন। 5 তারিখে পল্টনের ঐতিহাসিক চত্বর থেকে বাংলাদেশে আবার আন্দোলনের ডাক আসবে। এই ডাককে আপনারা বিনয়ের সাথে মেনে নিয়ে আসুন, দুর্বার আন্দোলনে আমাদের গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতের সাথে সরকার সমঝোতা করলে তা প্রতিহত করা হবে। হুঁশিয়ারি দেন, হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে ফাঁসির মঞ্চে। দ্রুত বিচারের রোড ম্যাপ ঘোষণা করতে না পারলে আরও তীব্র আন্দোলনের কথা জানান নাহিদ। আর আপনার লোকেরা দুর্নীতি আমরা চেয়েছিলাম জুলাই শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনায় ফের স্মরণ করা হয় গণ অভ্যুত্থানের দিনগুলো। আহত ও শহীদ পরিবারের কাছে গুরুত্ব পায় সংস্কার, আকুতি ঝরে বিচার ও রায় বাস্তবায়নের। আর সেটা ছিল নতুন বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপস্থিতিতে সুচিকিৎসার অভাব, হামলাকারীর হুমকি ও অনিশ্চিত বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ঝাড়েন তারা। ফাঁসির রায় হলো, কিন্তু ফাঁসির রায় দিয়ে লাভ কি? আজকে যদি সরকার পরিবর্তন হয়, কালকে হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হবে, তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সন্তানের লাশ তুলে তো কবর থেকে ভিক্ষা মেরে দিবে। এনসিপি নেতারা বলেন, মানবতা বিরোধীরা এখনো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। জুলাইকে কুক্ষিগত করা চলবে না হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বিএনপি বিরোধী মত রোধ করতে চায়। আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, আগামীতে কোনো দল যদি স্বপ্ন দেখে স্বৈরাচার হওয়ার, কোনো দলের ওই স্পর্ধা কোনোদিন হবে না। আপনারা সামনে থাকলে সে স্বৈরাচার হয়ে উঠবে। দেশ পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে রায় দিয়েছে, গণভোটে যেভাবে এসেছে, ঠিক সেভাবেই দেশটাকে পরিচালনা করতে হবে। এই মানবতা বিরোধী অপরাধীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনে দিল্লির সাথে সমঝোতা হলে প্রতিহত করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায়, দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। প্রতারণার রাজনীতি থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। বিতরণ করবেন আর আপনার লোকেরা জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ভারতের ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতে এই আহ্বান জানান। এ সময় ত্রিবেদী বলেন, বিষয়টি নজরে রাখছে ভারত।
বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতে আহ্বান জানানো হয়। এ সময় ত্রিবেদী বলেছেন, বিষয়টি নিয়ে তারা নজর রাখছেন। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। হামরোগের চিকিৎসায় সম্পদ বিক্রি করেছে 4% পরিবার। 61% পরিবার খুইয়েছে সঞ্চয়, আর চিকিৎসার ব্যয় মেটাতে ঋণ নিয়েছেন 89% ভুক্তভোগী। প্রতিটি পরিবারের চিকিৎসা ব্যয় হয়েছে গড়ে 16,000 টাকা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারের উপর জরিপ চালিয়ে এই তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। হাম প্রতিরোধে টিকা দেয়া হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুদের। তবুও সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। প্রতিদিন হামে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, মারা যাচ্ছে অনেক শিশু। গেল 4.5 মাসে উপসর্গ এবং হামে আক্রান্ত হয়েছেন প্রায় 1.5 লাখ, আর প্রাণ ঝরেছে 847 জনের। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন দেশের সরকারি হাসপাতালে। এমন 12টি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর 2746 পরিবারের ওপর জরিপ চালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং IFRC। জরিপের ফলাফলে দেখা যায় 89% পরিবার হামের চিকিৎসার ব্যয় মেটাতে ঋণ নিয়েছেন, আর 61% ফুরিয়েছে সঞ্চয়। এছাড়া 4% পরিবার সম্পদ বিক্রি করেছেন। অনুদান থেকে খরচ মেটানোর চেষ্টা করেছে প্রায় 3% পরিবার। প্রতিটি পরিবারের চিকিৎসা ব্যয় হয়েছে গড়ে 16,000 টাকা। খুব যে বেশি ট্রিটমেন্ট কস্ট তা কিন্তু না, কারণ আমরা সব গভর্নমেন্ট হসপিটালেই দেখেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই সব ফ্যামিলিগুলোকে আমরা হসপিটালের সহযোগিতা নিয়ে তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি যে দেখা যায় যে ম্যাক্সিমাম হয়তো বা 10-12টা বাচ্চার মধ্যে দেখা গেছে মোর দ্যান 80%ই দেখা গেছে এরকম ফ্যামিলি খুব ইকোনমিক চাপের মধ্যে পড়ে গিয়েছে। তারপরে ডেইলি হসপিটালে থাকলে এমন প্রেক্ষিতে বিডিআরসির কাছে প্রশ্ন ছিল, সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও কেন এত খরচ? মা বাবা দুইজনে যে ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে, তাদের কাজে যেতে পারে নাই, সো অটোমেটিক্যালি তাদের অর্থনৈতিক একটা চাপের মধ্যে পড়ে গেছে। তো তারপরে দেখা গেছে দূর থেকে আসার সময় হয়তো বা কিছু লোন করে আসছে কোনো ফ্যামিলির কাছ থেকে, এখন গাড়ি ভাড়া, তারপরে ডেইলি হসপিটালে থাকলে দেখা যায় যে গভর্নমেন্ট হসপিটালে বাচ্চাটাকে হয়তো কিছু খাবার দিলে কিন্তু বাবা মা ইনকাম নাই, কিন্তু খেতে হচ্ছে বাইরে হোটেলে খেতে হচ্ছে। তো এগুলো সব কিছুই কিন্তু আসলে অর্থনৈতিক একটা চাপের মধ্যে তারা পড়ে গেছে। জরিপ বলছে হামে আক্রান্ত 75% রোগীর বয়স ছিল 4 বছরের মধ্যে। 5 থেকে 17 বছর বয়সী ছিল 19%, আর 18 বছরের উপরে ছিল 6%। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষায় অর্থনৈতিক অঞ্চলগুলোকে আধুনিক এবং বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এতে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা হয়। ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের আমলে দেয়া হলো প্রশাসনের 250 কর্মকর্তার পদোন্নতি, যেখানে ঠাঁই পেয়েছেন আওয়ামী সরকারের আস্থাভাজন অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তারাও। প্রশ্ন উঠেছে যাচাই বাছাই প্রক্রিয়ার দায়িত্বে থাকা সুপিরিয়র সিলেকশন বোর্ড SSB'র কার্যক্রম নিয়েও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, বিশৃঙ্খল এমন পদক্ষেপে গতি হারাবে প্রশাসন, বিতর্কিত হবে সরকারও। ইমদাদ হকের রিপোর্ট। গত মাসের শুরুতেই উপসচিব থেকে মাইনুল হক ভূঁইয়াকে অবসরে পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তার ঠিক 9 দিন পর পদোন্নতি পেয়ে তিনি হন যুগ্ম সচিব। ডেমরার এসিল্যান্ড থাকাকালে অসদাচরণের ঘটনায় শাস্তি পান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম। আর বালুমহাল কেলেঙ্কারিতে লঘুদণ্ড দেওয়া হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শাহিনুর ইসলামকে। বিতর্কিত এসব কর্মকর্তার ঠাঁই হয় বিএনপি সরকার গঠনের পর প্রথম পদোন্নতিতে। উপসচিব থেকে যুগ্ম সচিব হন 179 কর্মকর্তা।
পদোন্নতি পাওয়া অনেকের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আমলাদের আস্থাভাজন ও বিভাগীয় মামলায় সাজা পাওয়া কর্মকর্তারাও রয়েছেন পদোন্নতির তালিকায়। শুধু তাই নয়, রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ এনে দায়িত্ব থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে সংযুক্ত করা হয়েছে বেশ কিছু যোগ্য কর্মকর্তাকে। এই নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। সরকার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের কথা বললেও এমন পদোন্নতিতে সেই ছাপ পড়েনি। এই আমলাতন্ত্রের যে অপরচুনিটিগুলো, এগুলো তাদের ক্যাডার সার্ভিসের জন্য ব্যবহার করা অথবা তাদের নিজেদের লোকজনের জন্য ব্যবহার করা একটা সুবিধা তৈরি হয়েছে। আবার রাষ্ট্রও সেই সুবিধাটা দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে স্ট্রিট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসা যায়, স্ট্রিট ব্যুরোক্রেসিতে নিয়ে আসা যায়, এইটা আমাদেরকে ভাবতে হবে। কয়েক ধাপের যাচাই বাছাই শেষে দেয়া হয় পদোন্নতি পদায়ন, যার দায়িত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড SSB। প্রশাসনের শীর্ষ এই কমিটিতে রয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা। প্রশ্ন উঠেছে, এই বোর্ডের হাত হয়ে কিভাবে পদোন্নতি পান বিতর্কিতরা? যে বেশ আগে কেউ মারা গেছেন, রিটায়ারমেন্টে চলে গেছেন এবং তারপরে তাদেরকে পদোন্নতি যদি দেয়া হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই সরকারি কর্মচারী যারা কাজ করেছে, যাচাই বাছাই করেছে, তাদের ব্যর্থতা। যে পার্সোনাল ডাটা শিট যেটা দেখা হয়, সেটা তাহলে যদি বলি যে ওটা আপডেটেড না, তো ওটা আপডেটেড না, তো ওটা তো আপনারই তো আপডেট করার কথা। ত্রুটিপূর্ণ যাচাই বাছাই প্রক্রিয়ার কারণে প্রশাসনে শৃঙ্খলা ভঙ্গের শঙ্কার কথাও জানান বিশেষজ্ঞরা। নীতিমালা তৈরি করলেও স্বাভাবিকভাবেই জনপ্রিয় হওয়ার চেষ্টা থাকে রাজনীতিবিদদের, আর সেই নীতিমালা বাস্তবায়নে সতর্ক থাকতে হয় আমলাদের। এর ব্যতিক্রম যখন ঘটে তখনই তৈরি হয় বিতর্ক, সমালোচনা, যার প্রভাবে নেতিবাচকভাবে আক্রান্ত হয় রাজনৈতিক সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। হাতে নাতে তা ধরা পড়ায় গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তফসিলদার সহ 4 কর্মকর্তার সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সতর্ক বার্তা দেওয়া হয়েছে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের। গাজীপুর মহানগরের বারেন্ডা এলাকার রমজান আলী বারেন্ডা মৌজায় RS 814 দাগে নামজারির আবেদন করে ঘুরছেন দীর্ঘ 5 বছর ধরে। অভিযোগ, ভূমি অফিসের কর্মকর্তাদের চাহিদা পূরণ করতে না পারায় খারিজ পর্চা পাচ্ছেন না তিনি। আমাকে খারিজ দিবে বলছে, এই সিলিন্ডার যান, এদিকে আসেন। এই পর্যন্ত আমি 5 বছর যাবৎ শুধু এই খারিজটার জন্য ঘুরতেছি। রমজান আলীর মতো আরো অনেকের বিস্তর অভিযোগ ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। জানান, ঘুষ না দিলে হয় না কাজ, ঘুরতে হয় বছরের পর বছর। যখন কিনা হয়রানি করে, একদিন ছেড়ে 5 দিন হয়রানি করার পরে তখন আমরা পরিস্থিতির শিকারে যে কোনো লোকের মাধ্যমে হোক টাকা পয়সা দিয়ে তখন নিতে হয় আর কি। এই সকাল থেকে যে বুড়া মানুষটা দাঁড়ায় দিচ্ছি, কোনো গুরুত্ব নিতেছে না। এমন অবস্থায় সোমবার কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক। নানা অনিয়মের অভিযোগে তহসিলদার ওয়াজেদ আলী খান সহ 4 কর্মকর্তার সবাইকে সাময়িক বরখাস্ত করেন তিনি। পরে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান জেলা প্রশাসক। সেখানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি দেখে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের সতর্ক করেন। ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। এ সময় ভুক্তভোগীদের সাথে কথাও বলেন গাজীপুরের জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য, সেই সাথে আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুমের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু হলে অথবা 5 বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তির সন্ধান না মিললে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে। রান্নাঘর থেকে রাস্তাঘাট, 2 সপ্তাহেও কাটেনি গ্যাসের সংকট। বাসাবাড়িতে চুলা না জ্বলায় অনেকেরই এখন ভরসা লাকড়ির চুলা। আর ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস।
যার প্রভাব পড়ছে আয় রোজগারে। গ্যাসের চাপ কম থাকায় আজও বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। লাইনের গ্যাস সংযোগ থাকার পরেও জ্বলছে লাকড়ির চুলা। রাজধানীর মোহাম্মদপুরে 15 দিন ধরে গ্যাস না থাকায় এভাবেই লাকড়ির চুলায় ভরসা করতে হচ্ছে লাইজু আর রোজিনাদের। জীবিকার তাগিদে ঢাকায় এসেও তাদের জীবন চলছে এমন বিষণ্ণ বাস্তবতায়। এক পাতিলে রান্না করে সংসারে সবাই ভাগ করে একসাথে খায়, কোনো বেলা না খায়ও থাকতে হয়। তারপরও গ্যাস নাই, লাড়কিতে রান্না করি, লাড়কির কেজি 40 টাকা 50 টাকা, কিন্তু পাইতাছি না। দেশ গ্রামে থাকা যে কষ্ট আর ঢাকা শহর থাকা এই কষ্ট, তাহলে লাভ হইলো কি আমাকে? গ্যাস সংকটে যখন ঘরে এমন নাজেহাল অবস্থা, তখন সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এই সিএনজি চালকদের। যে গ্যাস তারা পাচ্ছেন তাতেও 10 মিনিট গাড়ির চাকা ঘুরবে কিনা তা নিয়েও আছে সংশয়। ওই 1 ঘন্টা দাঁড়ায় থেকে আপনার 49 টাকার গ্যাস পাইছি। 49 টাকার গ্যাস দিয়ে তো মানে 200 টাকা ভাড়া মারা যাবো না, তাহলে আমরা মালিক জমা দিমু করতে আর করবো করতে। কোনো জায়গায় গ্যাস পাইতেছে না, মানে এটা সরকার তো বলতেছে গ্যাসের কোনো সংকট নাই, কিন্তু আমরা তো কোনো গ্যাস পাইতেছি না পাম্পে এসে। দামও বাড়া না, গ্যাসও দেয় না, এর মানে এটা সিন্ডিকেট চলতে আছে। যেমন তেলে করছে এমন গ্যাসও করতে আছে, এই সমস্যাটা হলে আসল। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাধ্য হয়ে ডিজেল অকটেনের ওপর ভরসা করছেন অনেকে, কিন্তু তাতেও স্বস্তি কই। আজকেও তো টেলিভিশনে দিতেছে, এখনো রিপেয়ার হয়নি। মানুষের সবার তো ভোগান্তি, গাড়িওয়ালাদেরও ভোগান্তি, ডোমেস্টিকে যারা বাড়ি ঘরে আছে অনেক বাড়িতে রান্নাবান্নি হচ্ছে না। 11টা দিকে সিরিয়াল দিলে 3টা 4টা বাজে আমরা তেল পাই, বাসায় যাই, বাসায় যাই আবার ওই সকাল সকাল আবার ডিউটি করি। গ্যাসের দাম বাড়ুক বা প্রেশার যাই যত কষ্ট করা লাগে, আমরা ড্রাইভাররা বিভ্রান্ত হতেছি সবচেয়ে বেশি। রাত্রে ঘুম নাই, সকালবেলা ডিউটি গাড়ি চালাইতে হয়। আমরা ঘুমের জন্য অনেক সময় গাড়ি একটা দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময়। জনজীবনে এমন স্থবিরতা দ্রুত সমাধানের আশা ভুক্তভোগী সাধারণ মানুষের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরও একটি ইয়াবা কারখানার সন্ধান মিলেছে। র্যাবের অভিযানে মালিক সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 20,000 পিস ইয়াবা। র্যাব জানায় 10 বছর ধরে চক্রটি এই অপকর্ম করে আসছে। দেখে মনে হবে মশলা বা রাসায়নিক পণ্য তৈরির মেশিন, আদতে এটিতেই তৈরি হচ্ছে ইয়াবা। দক্ষিণ কেরানীগঞ্জে মদিনা কমপ্লেক্সে নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে কারখানাটি গড়ে তোলেন মোহাম্মদ নাসির, যেখানে ইয়াবা তৈরি করে ছড়িয়ে দেওয়া হতো দেশের নানা প্রান্তে। 10 বছর ধরে এখানে ইয়াবা তৈরি এবং কেনাবেচা করত চক্রটি, যা জানতেন না আশপাশের দোকানদাররাও। এর ভিতরে যে এই কাহিনী এটা জানতাম না, কথাটা বুঝছেন, মানে ওর বুঝতেই দিত না, ও তো গেটই খুলতো না। বুঝলে তো আমরা তৎনগত আমরাই ধরা দিতাম ওরে, ঠিক আছে? এলাকার মধ্যে এরকম করবো, আয়া মনে করেন আমগো এলাকার বদনাম না, ওরা তো এলাকার কিছু না। সোমবার সকালে কারখানাটিতে অভিযান চালায় র্যাব। 2 জনকে গ্রেপ্তার ও উদ্ধার করা হয় 19,752 পিস ইয়াবা। র্যাব জানায় ইয়াবা তৈরির কাঁচামাল আনা হতো চট্টগ্রাম থেকে। ইয়াবা তো কোথাও না কোথাও তৈরি হয়, সেই টেকনিকটা তারা আত্মস্থ করে ফেলেছে এবং সেভাবেই তারা কাজ করছে আর কি। তারা তাদের র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে এবং তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত। 2 জন ধরা পড়লেও চক্রের মূল হোতাকে খুঁজছে র্যাব। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবা ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে আমাদের মানে অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। এর আগেও কেরানীগঞ্জে ইয়াবা তৈরির সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।